পথে সঙ্গে সুজয়। When you are happy, you are on the happiness frequency. And also on that frequency is prosperity, abundance, joy, peace, fulfillment, clarity, and the whole of the universe. So don't worry, be happy. নমস্কার, জয়ের পথের সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথের সঙ্গে সুজয়ের 430তম 438th এপিসোড, 430তম সপ্তাহ। এবং আজকের সপ্তাহে আমার অতিথি টেলিভিশন অ্যাঙ্কার, মডেল, অ্যাক্টর, হোয়াটএভার ইউ মে সে, অনুক্তা ঘোষাল। থ্যাংক ইউ অনুক্তা ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ সুজয় দা এখানে ইনভাইট করার জন্য, এবং ভীষণ ভালো লাগছে তোমার সঙ্গে বসে আছি, আড্ডা হবে, গল্প হবে। নিশ্চয়ই ধন্যবাদ দেবো আমার সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড দি হোল ওয়ার্ল্ড, যারা প্রত্যেক সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কারণ, 7 রুলস ইজ দ্য ফার্স্ট রুল, স্টে ফোকাস। আমাদের কি হচ্ছে জানেন তো, মডেল লাইফ ইটস ইন্টারমিডিয়েন্ট ফোকাস। একটা কিছু পড়ছি নেট থেকে, তার থেকে আরেকটা লিঙ্ক, তার থেকে, বাট ইফ ইউ আর ফোকাস দেন ইউ ক্যান রিচ দ্য গোল। দি সেকেন্ড রুল অফ সাকসেস, এমব্রেস রিজেকশন। কিছু করতে গেলে ব্যর্থতা আসবেই। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনের পথ কণ্টকময়, বাট আই কিপ অন সেইং সাকসেস ইজ বাউন্সিং ব্যাক ফর ফেলিয়ার। সো এমব্রেস রিজেকশন। The third rule of success, keep your dream alive. বলছে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলেই থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা। সুতরাং স্বপ্ন বারবার ভেঙে যাবে, বারবার করতে হবে। দ্যাট ইজ ড্রিম ইজ অল অ্যাবাউট, দ্যাট ইজ লাইফ ইজ অল অ্যাবাউট। দি ফোর্থ রুল অফ সাকসেস, ফোকাস অন বিল্ডিং আ কালচার। বলে নিজের, বলে স্কুলিং খুব ইম্পর্টেন্ট, কলেজ, বিকজ ইট হেল্পস টু ব্রিং ডেভেলপ অ্যান ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমের প্রোডাক্ট কিন্তু আমি আপনি সকলে। সুতরাং নিজে, if your ecosystem not good, be that change so that the others change around you. The fifth rule of success, break through your limits. বড় কমফর্ট জোন থেকে ব্রেক করতে হবে। আমরা না কি করি, বেশিরভাগ সময় কমফর্ট জোনে আটকে যাই। রাত্রির বেলা অনেক কিছু ভেবে নিই, সকালবেলা কিন্তু সেগুলো আবার পেছনের দরজায় চলে যায়। So be not, so break through your limits. The sixth rule of success, get inspiration from every area of life. পথে ঘাটে, অফিসে, স্কুলে, কলেজে, there are certain things every day which will inspire you. Take that inspiration. আজকে সাপ্তাহিক সাফল্যের 7th and the last rule, not to be excluded, create a good name. একটা ভালো নাম, বলে শব্দই ব্রহ্ম। সুতরাং নামের সাথে যদি একটা ভালো কিছু অ্যাসোসিয়েটেড হয় তাহলে কিন্তু শিওর টু গো অ্যাহেড, এবং সাফল্যের চাঁদের পাহাড়ে আমরা পৌঁছেই যাব। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে দু চার কথা, তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি অনুক্তা ঘোষাল। অনুক্তা ইজ অ্যাকচুয়ালি a professional model, a TV anchor. She has performed in DD Bangla, Just Production, Tara TV, Channel 1, Windows Production House, SVF. She is also a radio presenter at All India Radio and poet. 2021 Global Literature Fest winner. She was a winner in Global Literature Fest 2021. অনুক্তা যে লেখাটা দেখে I decided her to call her, সেটা পড়লে ওর পুরোটাই বলা হয়ে যাবে, কিন্তু একটুখানি শুরু করে আমি ওর প্রশ্ন উত্তরে চলে যাব। অনুক্তা লিখছে, 2012 সালে কলকাতার নামকরা বিউটি কন্টেস্টে লুকিয়ে নাম দিই। এই সময় শুধু পাশে ছিল অসুস্থ মা। বিউটি কন্টেস্টে ফার্স্ট রানার আপ হয়ে প্রথম সারির বড় বড় সংবাদপত্র, ম্যাগাজিনের কভারে ছবি বেরোতে শুরু করে। পড়াশোনার পাশাপাশি শুরু হয় মডেলিং। 2013 সালের শেষ দিকে গুরুতর নার্ভের রোগে আক্রান্ত হই। আমার জীবনটা মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ায়। এ সময় ডাক্তার জানা আমি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাকে অপাহেজ, বাবা মায়ের বোঝা, আনলাকি বলে ডাকত। এই সময় ডাক্তার আমাকে জানান যে আমার পক্ষে আর স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব, কিন্তু হার মানিনি আমি। চেষ্টা করতে শুরু করি উঠে দাঁড়ানোর। প্রতিদিন সকালে আমার মা আমার স্টিলেটোটা আমার সামনে রেখে বলতো আমাকে আবার উঠে দাঁড়াতেই হবে। প্রতিদিন চেষ্টা করতাম, প্রতিদিন ব্যর্থ হতাম। এভাবে 1.5 বছর চেষ্টার আমি ফিরে আসি। ভাবলাম লড়াই বোধহয় শেষ হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য বিগনিং। এই সময় আমার কাউন্সিলিং চলছিল। পাড়ায় নতুন নাম হয়েছিল পাগল।
কেউ আমাকে তাদের বাড়িতে নেমন্তন্ন পর্যন্ত করতো না। সবাই বলতো বাড়ির বোঝাটাকে বিদায় করো। মায়ের চোখের জল দেখতাম রোজ। পড়াশুনো শুরু করি, একদিন পড়াশুনো বন্ধ হয়ে গেছিল। নিজের জোরে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, MBA কমপ্লিট করে বিশ্বের সেরা একটি অডিট ফার্মে বিগ 4-এ চাকরির সুযোগ পাই। পাশাপাশি শুরু হয় টেলিভিশন অ্যাঙ্কারিং, মডেলিং। রাজভবনে রাজ্যপালের সামনে দাঁড়িয়ে অনুষ্ঠান সঞ্চালনার সুযোগ পাই। যুক্ত হই সমাজসেবামূলক কাজে। এরপর 10টি নামকরা বিউটি কন্টেস্ট জয়ী হই। অন্য আরও 4টি নামকরা বিউটি কন্টেস্টে টপ ফাইনালিস্ট হই। আবারও বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে বড় ম্যাগাজিনে নামসহ ছবি বেরোতে শুরু করে। বড় ব্র্যান্ডের ক্যালেন্ডার ছাপে আমার ছবি দিয়ে। বিভিন্ন ব্র্যান্ডে আমি মডেল হিসেবে কাজ করি। সমাজসেবামূলক কাজের জন্য সম্মানিত হই। 2019 সালে অল ইন্ডিয়া রেডিওতে রেডিও প্রেজেন্টারের ভূমিকায় নিযুক্ত হই। বিভিন্ন ম্যাগাজিন ও প্রথম সারির পত্রপত্রিকায় আমার জীবনের গল্প ছাপতে শুরু করে। 2020 সালে একটি নামকরা ব্র্যান্ডের ক্যালেন্ডার ফেস হিসেবে নিজেকে দেখতে পাই। 2021 সালে গ্লোবাল লিটারেচার ফেস্টে ভারতবর্ষে রিপ্রেজেন্ট করি এবং ভারতবর্ষের জন্য 3য় পুরস্কার জিতে নিয়ে আসি। এমন একটা সংস্থা প্রতিষ্ঠান করার চেষ্টা করছি যেখানে সম্পূর্ণ বিনামূল্যে কাউন্সিলিং করানো হবে সমাজে সেই সব মানুষগুলোকে যারা কোনো না কোনো কারণে জীবনের আত্মবিশ্বাস হারিয়েছে। তাদের নতুন করে স্বপ্ন দেখাতে শেখানো হবে। তবে লড়াই শেষ হয় না। আজও সমাজের নানা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে একাই লড়ে চলেছি। বুঝতে পারলেন তো? এইটা পড়ে আই কুড নট রেজিস্ট কলিং হার ইন মাই শো। কিন্তু আমরা শুরু করবো একটু বদলে। আই ট্রাইড টু কনভে ইউর স্টোরি সো দ্যাট ইজ নোন টু মাই ভিউয়ার্স। তোমার ছোটবেলার কথা দিয়ে, আর বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা, কলকাতাতে? হ্যাঁ, কলকাতাতেই আমার জন্ম এবং বেড়ে ওঠা কলকাতাতে। স্কুল কলেজ তুমি তো প্রথমে রামকৃষ্ণ মিশন এবং তারপরে গোখেল মেমোরিয়াল, ওখান থেকে স্কুলিং, দেন জয়পুরিয়া থেকে কমার্স নিয়ে পড়াশোনা করে, দেন তারপরে আস্তে আস্তে MBA কোথায় করলে? MBA হেরিটেজ টেকনোলজি। আচ্ছা, তুমি যে এই যে পড়াশোনা করলে, এখন তো তুমি যেটা করো, তোমার কি মনে হয় যে বেসিক পড়াশোনাটা স্কুল কলেজ ইট ওয়াজ নেসেসারি, মানে কতটা দরকার ছিল বলতে? দেখো, আমরা যদি একটা বাড়ি তৈরি করি, বাড়ির ভিতটা ভীষণ প্রয়োজন। এবার সবসময় একটা কথা মনে রাখতে হবে যে বাড়ির ভিত যদি নড়বড়ে হয় তাহলে বাড়ি কিন্তু ভালো তৈরি হবে না। শিক্ষাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের প্রাথমিক ভিত। এটা আমি মনে করি প্রাথমিক ভিত্তিটাই হচ্ছে শিক্ষা। এবং শিক্ষা বলতে না, আমরা চট করে সবাই ভাবি শিক্ষা বলতে বোধহয় শুধু 2-4 লাইন মুখস্থ করছি, সেটা নয়। একটা নিজের ভিতরে একটা সামাজিক শিক্ষা থাকে, একটা পুঁথিগত শিক্ষা থাকে। দুটোরই সমানভাবে গুরুত্ব রয়েছে, কারণ কখনো কখনো পুঁথিগত শিক্ষাও কিন্তু আমাদের সামাজিক জ্ঞান দেয়। সুতরাং দুটো জিনিস একসাথে, পুঁথিগত বিদ্যাটাকে অর্জন করা এবং সেটাকে সামাজিক জীবনে সেইটাকে অ্যাপ্লাই করা, এটাই কিন্তু একটা সম্পূর্ণ শিক্ষার পরিসর। মানে হোয়াট ইউ ওয়ান্ট টু সে যে আজকে তুমি যে প্রেজেন্টার কিংবা অ্যাঙ্কার কিংবা মডেল হিসেবে যেটা বেরিয়ে আসছো, দ্যাট ইজ আ সাম টোটাল অফ সিগমা অফ অল দ্য এডুকেশন দ্যাট হি হ্যাজ ব্রট আপ। একদম তাই। আমি কেন তোমায় জিজ্ঞেস করলাম, তুমি তো জানো আমি টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর অনেক বছর। অনেক ছেলে মেয়ে আছে, এখন তো সবারই এক ছেলে এক মেয়ে কিংবা ম্যাক্সিমাম এক ছেলে এক মেয়ে দুজন। তো সবাই ভাবে যে প্যাশন পারসিউ করেই সাকসেস হওয়া যায়। তাই আমি বলি, দেখ আমি এত লোক ইন্টারভিউ করে সবাই কিন্তু বলেছে যে বেসিক পড়াশোনাটা খুব দরকার, এন্ড দ্যাট উইল ব্রিং আউট দ্য কালচার। আর একটা কথা তুমি বলে আমার খুব ভালো লাগলো কথাটা, আমি সবসময় বলি আমার সিভিল ইঞ্জিনিয়ারের প্রফেশন, তাই জন্য আমি বলি যে ফাউন্ডেশন যত স্ট্রং হবে স্ট্রাকচার তত বড় হবে। 25 তলা বাড়ির যে তৈরি হচ্ছে তার কিন্তু 25 মিটার তার ডেপথে তার পাইল গেছে। একদমই তাই। এবার বলবো যে তুমি কখন তোমার মনে হলো যে তোমার মডেলিং, মানে তুমি 2012 সাল থেকে শুরু করেছো, যে কখন মনে হলো মডেলিং কেন করতে ইচ্ছে হলো? তুমি ভালোই পড়াশোনা করছো। আমার পড়াশোনা চলছিল, তার সঙ্গে আমাদের বাড়িতে একটা খুব সুন্দর কালচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। কেউ ভালো নাচে, কেউ ভালো, আমার মা ভীষণ ভালো নৃত্যশিল্পী, খুব ভালো নাচতে। আচ্ছা, আমার মাসিরা ভীষণ ভালো ছবি আঁকা, আবৃত্তি। আমিও ছোটবেলায় আমাকে আবৃত্তিতে ভর্তি করা হয়েছিল এবং আমি বহু বছর টানা আবৃত্তির সাথে, কবিতার সাথে, ছন্দ নিয়ে কাজ করা, নানা বিষয় ইনভলভড। আমার ফ্যামিলিতে আমার দাদু গেজেটেড অফিসার ছিলেন অ্যাসেম্বলিতে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। সেখানে দাদু আবার অফ টাইমে থিয়েটার করতেন, বক্সিং করতেন। এক একজন এক এক ভাবে, কিন্তু প্রত্যেকেই একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল। মানে একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটি ছিল না, কালচারাল অ্যাক্টিভিটি ছিল, ভীষণ ভালো। এবার সেইখানে দাঁড়িয়ে হঠাৎ আমার মাথায় আসে যে এরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো বিষয়ের সাথে যুক্ত। তো একদিন আমি নিউজ পেপার দেখছি, তো দেখতে দেখতে দেখি বেশ সুন্দর করে সেজে গুজে একটা কম্পিটিশন হচ্ছে, এবং শুধু সেটা কিন্তু সাজগোজ নয়। মানুষের ভুল ধারণা কিন্তু মডেলিং মানে একটু সেজে পোজ দিচ্ছি না, এটার পিছনে একটা শেখা রয়েছে। সেই শেখাটা যখন গ্রুমিং সেশনটা চলে, সেগুলোরও বেশ কিছু খবর আমরা পাই নিউজ পেপার থেকে বা ভিডিও দেখে। তো আমার দেখে খুব আগ্রহ হয়েছিল যে এটাও একটা শেখা হতে পারে, এটাও একটা শৈলী, এবং এটা থেকে কিন্তু কিছু একটা প্রশিক্ষণ নিয়ে তবেই মানুষ কিছু একটা
এক্সিকিউট করছে, তার আগে কিন্তু মানুষ পারছে না। তো আমি বাড়িতে বলি যে আমি মডেলিং করব, তো কেউ বুঝতেই পারছে না মডেলিংটা কি করবে। মডেলিং মানে কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু দুটো সুন্দর পোশাক পরে দাঁড়ানো নয়, সেটা থেকে অনেক বড় কিছু, সেটা তারা বুঝতে পারছিল না এবং খুব স্বাভাবিকভাবে তারা আমাকে বারণ করে যে আমরা এই জিনিসটা বুঝতে পারছি না, যেটার সংজ্ঞা আমার বাড়ির লোক বুঝতে পারছে না, তারা স্বাভাবিকভাবে আমাকে বারণ করে, তো যাস না ওটাতে, আমি তো জানি না ওটা। তো আমার এখানে একটা মনে ধারণা আসে বা আমার একটা খুব ইচ্ছা হয় যে এনারা সবাই কালচারাল ফিল্ডের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, এনারা যে বিষয়টা বোঝেন সেটা সবাইকে বলছে, ভালো বার্তা দিচ্ছে এটা সম্পর্কে, যেহেতু সেটা কাজটা করছেন তারা। আমার খুব ইচ্ছা হয় যে এই যে মডেলিংটাকে আমরা সবাই এই কয়েকটা অক্ষরের মধ্যে শেষ করে দিই, এটার পিছনেও যে একটা শেখা রয়েছে, একটা পরিশ্রম রয়েছে, একটা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা রয়েছে, একটা আবেগ রয়েছে, সেটাকে যেন আমি আমার জীবন দিয়ে ফোটাতে পারি। আমার ভীষণ ইচ্ছা আমার বাড়ির সবাইকে, প্রথমে ওইটুকুই মনে হয়েছিল, বাড়ির সবাইকে বোঝাই যে এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, যেটার জন্য প্রশিক্ষণ লাগে এবং এটাও কিন্তু করে দেখানোর মতো এবং সবার সামনে যেটা বলে উপস্থাপনা করার মতোই একটা জিনিস। এটা কিন্তু অত সোজা বা চট করে জামা পরে পোজ দিলাম এই বিষয় নয়। তো এই চিন্তা থেকে আমার বাবা যেহেতু বারণ করেছিলেন প্রথমে, আমার ওখানেই একটা বাবার সাথে সেই সময় একটা মতবিরোধ বলতে পারেন হয়েছিল, যে বাবা বলছে না করতে দেবো না। আমি বলেছিলাম বাবা আমি জীবনে যা করব সৎভাবে করব, তোমাকে কোনোদিন নজর নিচু করতে হবে না। এই কথা দুটো বলে যদি আমার উপর বিশ্বাস রাখতে পারো কয়েকটা বছর, তাহলে আমি করে দেখাবো যে এইটাও কিন্তু একটা শিল্পেরই একটা অঙ্গ, এটা কিন্তু পরিশ্রম দিয়ে করতে হয়, এটাকে অনেস্টির সাথে করা যায়। যারা মডেলিং সম্বন্ধে খুব জানেন না তাদের আমি বলি যে আই হ্যাভ বিন আ গ্রুমার ইন ডিফারেন্ট মডেলিং শোজ, যেখানে র্যাম্পে হেঁটেছে, এবং যেগুলো অনেকগুলো হয়, যে কলকাতায় এরকম অনেক শো হয়, সেগুলো কিন্তু প্রফেশনাল না। আমি প্রফেশনাল মডেলিং দেখেছি। প্রফেশনাল মডেলরা যখন প্রোডাক্ট ডিসপ্লে করে, তারা যতই সুন্দর দেখতে হোক, যতই ভালো তার চেহারা হোক, আপনি কিন্তু শুধু প্রোডাক্টেই নজর পড়বে। সো ইটস এ কাইন্ড অফ এডুকেশন দ্যাট ইউ বিল্ট আপ। এমনি মডেলিং, তাই জন্য অনেকে বলে এত মডেল আনো কেন তোমার শোতে। আই ওয়ান্ট টু সে দ্যাট এভরি ফর্ম অফ এভরি ভার্টিক্যাল ওয়ান ওয়ার্ক ইজ টু বি রেসপেক্টেড, এবং যারা এই কাজটা করে তাদের কাজটা সম্বন্ধেও আমাদের জানা উচিত। এবার তুমি চলে আসি যে তোমার চ্যালেঞ্জ অফ লাইফ, যেটা পড়ে আই গট দি কিক, যে আই শুড কল ইট। হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ওয়েন্ট রং? 2012, এবং আমি তখন অনেকটাই ছোট, কলেজে সবে সবে ফার্স্ট ইয়ার মানে হয়ে সেকেন্ড ইয়ারে উঠেছি কলেজে। তো পড়াশোনা চলছে, তার সঙ্গে যেরকম আমার আবৃত্তি করি, আবৃত্তি চলছে, নাটক চলছে, সবই চলছে ভালো মতো। তো সেই সময় বাড়িতে জানাই যে মডেলিং করতে চাই, আমি লুকিয়ে একটা বিউটি পেজেন্টে নাম দিই, এবং সেটা খুব নাম করা একটি ব্র্যান্ডের, যেহেতু এই মুহূর্তে নাম বলছি না, পুরো কলকাতায় তার একটা বেশ মানে একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছিল, ন্যাশনাল প্রোডাক্ট। তো সেটার থ্রু দিয়ে একটা লিডিং মিডিয়ার সাথে একটা বিউটি পেজেন্ট হচ্ছিল। তো আমার বাবা প্রথমেই বলে দেয় যে না, যেতে দেবো না, কারণ আমার বাড়ি ভীষণ মানে রক্ষণশীল, ভীষণ কনজারভেটিভ। তো এবার আমি সেখানে লুকিয়ে নাম দিই, মাকে বলে যাই, কেন কাউকে তো বলতেই হবে, ছোট সাহসও তো কুলোচ্ছে না। মাকে বলে যে, মা বলে হ্যাঁ তুমি দাও, আমি আছি, সঙ্গে আছি। মা বরাবরই একটু অসুস্থ, তো মা বলে আমি সঙ্গে রয়েছি, তুমি এগিয়ে যাও। তো আমি লুকিয়ে সেটাতে নাম দিই, লুকিয়ে নাম দিয়ে সেখানে ফার্স্ট রানার আপ হয়ে গেছি। লুকিয়ে লুকিয়ে টিউশনের পর গিয়ে গ্রুমিং ক্লাস করা, সেখানে পেজেন্টে পার্টিসিপেট করা, মা যেত সঙ্গে, কিন্তু মা কখনো কখনো মাকে নিয়ে যেতাম গাড়িতেই, মা গিয়ে কিন্তু ওখানে বসে থাকতেন। এবার সমস্যাটা হলো তখন যখন আমি ফার্স্ট রানার আপ হয়েছি, তখন তো ওটা আর লুকোনো সম্ভব নয়, নিউজ পেপারে, হোর্ডিংয়ে বিভিন্ন জায়গায় দেখা গেছে। তো সেখানে বাবার খুব একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছিল। না বললে তুমি করলে, আমাকে আমার না বলে না, তুমি আমার অনুমতি নিয়েছিলেন, কিন্তু আমার বিরুদ্ধাচরণ করে তুমি এই কাজটা করেছো, আমি এটা মেনে নেব না। তো সেদিনই আমাকে বললো যে যা করছো করো, আমি আর কোনোদিন বাধা দেবো না, কারণ আমার এটা বলে আমার নিজের ফেস লস হয়েছে তোমার সামনে, তবে তুমি আমায় কোনোদিন কনভিন্স করতে পারবে না এই বিষয়টা আমার পছন্দ না। তো একটা মানে কথায় কথায় বলে, সেটা 2012 সাল ছিল, আর 2019 সালে আমার একটা খুব বড় জয় বলতে পারেন। পুরো টিভিতে সেই সময় নর্থ থেকে আমি গেছিলাম, মানে ফাইনালিস্টে উঠেছি, এবং পুরো টেলিভিশনে লাইভ স্ট্রিমিং চলছে তখন প্রোগ্রামের। আমি ফার্স্ট হই, এবং বাড়ি যখন ফিরি প্রায় রাত 11টা বেজে গেছে। বাবা নিচে দাঁড়িয়েছিল, এবং বাবার চোখে জল, আমাকে হাত ধরে বলছে তোকে জীবনে আর কোনোদিন আমি বারণ করবো না। তো আমার জীবনে একটা লক্ষ্য ছিল যে
বাবাকে, আমার কাছে তো আমার জগৎটা অত বড় নয়, আমি একটা খুব সিম্পল বাড়ি থেকে বিলং করি এবং খুব সাধারণ একটা মেয়ে, আমার কাছে আমার জগৎ হচ্ছে আমার বাবা মা কি বলছে সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এবং জীবনে এখন আমার বাবা মা, হাজবেন্ড, আমার হাজবেন্ডের আমার জীবনে কন্ট্রিবিউশনের শেষ নেই, কারণ আমার বিয়ের পরেই আমার জীবনে, অনেকে বলে বিয়ের পর আমার লাইফ নষ্ট হয়ে গেছে, এই হয়ে গেছে, আমার জীবনের সমস্ত ভালো কিছু আমার বিয়ের পর হয়েছে। এক্সেলেন্ট। আমরা প্রথমার্ধে একদম শেষে চলে এসেছি। আমার একটা প্রশ্ন থাকে, একটা ম্যান্ডেটরি প্রশ্ন, ইনফ্যাক্ট আমরা সেটাকে এডিট করে করে আমরা হাই নেক্সট ওটিটি কিংবা হাই নিউজের আমার নিজের চ্যানেলে দিতে হচ্ছে। সেটা হচ্ছে আই কিপ অন বিলিভিং, আই কিপ অন সেইং, আই এম বিলিভ যে মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। তো এনি মোমেন্ট উইচ উড লাইক টু তোমার অনেক, ইনফ্যাক্ট আমি তো সেদিনকে যখন বলছিলে যে আমার এত বয়স, আই এম নট কোটিং ওভার হিয়ার, আমি দেখলাম আমি ঠিক ইন্টু 2 করলে আমার বয়সটা হচ্ছে, সো ইয়ার হাফ অফ মাই এজ। সো সেখানে you have a lot of path to go, a lot of years to cover, কিন্তু at the same time, since you have a long journey, তোমার জার্নিটা অনেকটা হয়েছে প্রফেশনাল জার্নি, এনি মোমেন্ট which you'd like to cherish for the rest of your life, আর যাই করুক আরো ভালো যাক, কিন্তু এনি মোমেন্ট which you like। হ্যাঁ বলছি, সেটা দুটো মোমেন্ট বলবো, কারণ এই দুটোই আমি কিন্তু বলতে পারবো না, এবং প্রতি মুহূর্তে যখনই মানুষ, আমরা তো মানুষ, আমরা একটু ডিমোটিভেটেড কখনো কখনো, ওই দুটো মোমেন্ট ভাবলেই আমার মনে হয় যে আমি আবার কিছু একটা নতুন করি, আমি বসে থাকবো। একটা হচ্ছে ব্যাক স্টেজে আমি দাঁড়িয়ে আছি 2019 যে বিউটি পেজেন্টের কথা বলছিলাম, প্রত্যেকের নজর ওই টেলিভিশনের পর্দায় যে আজকে কে উইনার হবে, এবং আমি কিন্তু তখন উইনারের কথা ভাবছি না, আমি ভাবছি যে আমি যেন বাড়ি গিয়ে বাবাকে বলতে পারি যে বাবা আমি পেরেছি, কারণ আজকে যদি না পারি, আজকে কিন্তু বাবা বলবে দেখলি তো, এটা আমি বারণ করেছিলাম সেই ততদিন আগে। আমার একটাই উদ্দেশ্য ছিল বাবাকে বোঝানো যে অনেস্টির সাথে যদি মানুষ যে কাজটা করে সেই কাজটা সবসময় সাফল্য পায় জীবনে। তো ব্যাকস্টেজ দাঁড়িয়ে আমার একটাই চিন্তা ছিল, ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়া না, ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার একটাই চিন্তা ছিল আমার বাবা যেন আমার পাশে থাকে আজকের দিনটা। তো সেখানে যথারীতি এই মুহূর্তটা যখন আমি বাড়ি ফিরি, বাবা গেটের সামনে 5-10 মিনিট আগে থেকে, আমার গাড়ি আসার আগে থেকে বাবা দাঁড়িয়ে আছে, এবং আমি বড় বড় একটা বেশ লামসাম অ্যামাউন্ট ওখান থেকে, যেহেতু গিফট প্রাইজ ছিল বিউটি পেজেন্টে, সেটা বড় বড় যে ডেমো চেকস গুলো থাকে সেগুলো নিয়ে এসেছিলাম। বাবা ওগুলো নিয়ে গিয়ে নিজের যেখানে বাবার অ্যাওয়ার্ড রাখা থাকে সেগুলো সব সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে বাবা ওইখানে নিজের অ্যাওয়ার্ডের জায়গায় ওই জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে, এবং আমি আমার বিউটি পেজেন্টের যে ক্রাউনটা পরে এসেছিলাম সেটা খুলে এসে মাকে পরিয়ে দিয়েছিলাম। তো মা ওয়াজ ইন কাফতান, বাড়িতে যে কাফতান পরে থাকে, তো শি ওয়াজ লুকিং লাইক আ কুইন, আমার কাছে আমার মা মানে একটা রানীর মতো লাগছিল আমার মাকে, তো মাকে আমি ওটা পরিয়ে দিয়েছিলাম। এটা একটা মোমেন্ট। আর একটা মোমেন্ট হচ্ছে আমার শুটিং ডেট লক করা, এবং আমি প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড অসুস্থ। আমার হাজবেন্ড সেদিনও সকালবেলা উঠে কফি নিয়ে আমাকে বলেছিল, কফি প্রত্যেকদিন এভরি মর্নিং আমার হাজবেন্ড কফি বানায়, এবং আমাকে কফির কাপ দিয়ে বলে আজকের দিনটা ইয়েস্টারডে থেকে আরো ভালো কিছু করতে হবে। তো এই দুটো মোমেন্ট আমি সারা জীবন নিজের, বলে না মনের মণিকোঠায় রেখে দেওয়া, এই দুটো মুহূর্ত আমি সবসময় নিজের কাছে রাখতে চাই। 430তম এপিসোড, 400-র উপর গেস্ট, সবার মোমেন্টস ডিফারেন্ট, সো কিপ অন ওয়ার্কিং, মোমেন্টস উইল কাম ফর ইউ। চলে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলবো। আমরা অ্যাকচুয়ালি নিজেদের পোশাক চেহারার সম্বন্ধে খুব কেয়ারফুল নি, যে অন্য লোকে কি বলবে, নিজের মন নিজের কর্ম নিয়ে কিন্তু অতটা আমরা চিন্তিত নাই। গল্পটা ইজ লাইক দ্যাট। একটি ভদ্রলোক, 40 বছর হয়ে, 40 অ্যাকচুয়ালি ভেরি এস্টাবলিশ, বাংলোতে থাকে, গাড়ি আছে, আড্ডালি আছে, মা বাবার রয়েছে সঙ্গে। একদিন সকালবেলা উঠে হঠাৎ একটা বেল পড়েছে, গেছে, খুলে গেছে, খুলে বলছে হ্যাঁ আপনি কাকে চান? বলছে সে কি, তুমি আমাকে রোজ দিন ডাকো, আমার জন্যই তোমার বাড়ি গাড়ি সমস্ত, তোমার এত ভালো সুন্দর বউ ছেলে মেয়ে আর বাংলো, আর তুমি আমাকে চিনতে পারছো না? বলে আপনি কি ভগবান নাকি? বলছে হ্যাঁ আমি ভগবান, আমি ভগবান। রোজ দিন বলো যে আমি তোমাকে ডাকি, তোমায় দেখতে পাই না, তা আজকে এসছি তুমি দেখতে পাচ্ছ না? বলছে সত্যি আপনি ভগবান? বলছে হ্যাঁ আমি কিন্তু, তুমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছ, আর কেউ কিন্তু তোমায় দেখতে পাচ্ছে না। এই করতে করতে মা তার বাবু কোথায় তুমি? আসছি মা, গেছে। এবার ভগবানের সঙ্গে ঢুকেছে, সে ভদ্রলোকের সঙ্গে দেখেছেন, দেখছেন, সে ভদ্রলোক দেখছেন, সতীশ দেখছে যে ও চা খেতে বসছে,
ওই ভগবানও পাশে, ওর না মাঝে মাঝে ওই সেই সিনেমাটার কথা মনে হচ্ছিল যে যেখানে গান্ধীজি সঞ্জয় দত্তের পাশে বসছিল, তো ওর করে করে কিছু বলছে না, মাও দেখছে, মাও বুঝতে পারছে যে বাবু মা বলছে তো যে একা একা দাঁড়িয়ে কি কথা বলছিলি, সুতরাং পাশে বসছে। এবার মা চা দিয়েছে, প্রত্যেকদিন না চা দিলে খুব চেঁচায়, চা গরম হয়েছে, চিনি হয়নি না। সেদিনও বলতে যাবে, হঠাৎ বলছে ভগবান তো পাশে বসে আছে, তাহলে আর কি, তো মা বলছে ঠিক আছে, তো বলছে ঠিক আছে। মা ওয়াজ লিটল বিট সারপ্রাইজ যে কিছুই কোনো কমেন্টস নেই। এবার উনি গেছে, এবার পুজো করতে গেছে, খুব শান্তিতে পুজো করছে, ভগবান তো আমার সঙ্গে আছে, খুব ভালো করে মন দিয়ে পুজো টুজো করেছে। বাথরুমে যাওয়ার সময় বলছে এই তুমি বাথরুমে ঢুকো না, আমি বাথরুমটা করে আসি, এই করে গাড়িতে উঠেছে। গাড়িতে উঠে যে দুজনে চলেছে, এবার কিছুক্ষণ বাদে একটা ফোন এসছে, তো সব সময় ফোনটা গাড়িতেই ধরে, কেন ব্যস্ত এক্সিকিউটিভ, তাকে তো ফোন ধরতেই হবে। কিন্তু সেদিনকে ভাবছি ভগবান পাশে আছে, তাই জন্য গাড়িটা এক সাইডে পার্ক করে একটা ফোন এসছে, ধরেছে, এবং দেয়ার ওয়াজ সাম ডিল গোয়িং অন। তা সাথী সেরকম ডিল অনেক করেছে, এবং তার মধ্যে কিন্তু উপরিও রেখেছে সবসময় যে আমার কত পার্সেন্ট থাকবে। সেদিনকে ভগবান পাশে বসে আছে, তো তাই জন্য উপরির কথাটা, নিজের কথাটা কত থাকবে বলেনি, ও যে ঠিক আছে অফিসে চলে এসো, হয়ে যাবে। অফিসে পৌঁছেছে, অফিসে ঢুকছে, নিজেরা অফিসে ঢুকে বড় বস তো, এর ওপর চেঁচায়, ওর ওপর চেঁচায়, মাঝে মাঝে চেঁচাতে গালিও দিয়ে দেয়। সেদিনকে খুব শান্ত স্নিগ্ধভাবে অফিসের লোকেরাও সারা দিন করেছে, কারো উপর চেঁচায়নি, কিচ্ছু করেনি, যে কাজ করা করে এসে সন্ধ্যেবেলা আপনাকে দেখছে ভগবান সঙ্গে সঙ্গে চলেছে, আবার এসে গাড়িতে বসছে, ভগবানও পাশে বলছে বেলটা লাগান, তোমাকে বেলটা তো লাগাতে হবে, ভগবান বেলটও লাগিয়েছেন। এবার গেছে, বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে গিয়ে তারপর তো এতে করে সন্ধ্যা খাবার রাত্রে ডিনারে বসছে, ডিনারে মা অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দেওয়ার পর দেখছে ভগবানও পাশে বলছে, ভগবানকে তখন বলেছে আমি তোমাকে সারাদিন কোনো রিকোয়েস্ট করছি করিনি, এখন একটা রিকোয়েস্ট করছি, তুমি একটু খাও, তুমি আগে এটা প্রসাদ তুমি করো, আমি এটা প্রসাদ করে দাও, তারপর আমি খাবো। ভগবান প্রসাদ করে দিয়েছেন, খেয়েছে। মা দেখছে যে ছেলেটা কোনো রোজ দিন বলে ডালে নুন কম, এতে ঝাল বেশি, এতে এই হয়ে গেছে, ও তো হয়ে গেছে, কোনো নেই। তা বলছে বাবু তোর আজকে কিছু আজকে তো তোর কোনো কমেন্ট নেই, খাবার সব ভালো হয়েছে? বলছে যে আজকে আমি খাবার খাচ্ছি না, আজকে আমি প্রসাদ খাচ্ছি। বলছে আজকে কি সূর্য পশ্চিম দিকে উঠেছে? বলছে মা সূর্য আজকে আমার হৃদয়ে উঠেছে জানো তো, বলে চলে গেছে, শুতে চলে গেছে, সেখানে ভগবান গেছেন। এবার শুতে যাওয়ার সময় যখন কম্বলটা নিচ্ছে, দেখছে ভগবান হাতটা তার মাথায় বুলিয়ে দিচ্ছে, আর বলছে আজকে তোকে কোনো গল্পের বইও পড়তে হবে না, কোনো মিউজিকও শুনতে হবে না, এমনি এমনি তুই ঘুমিয়ে পড়বি। করতে করতে সত্যি সত্যি কিন্তু ঘুমিয়ে পড়েছে। এবার হঠাৎ মায়ের ডাক শুনতে পেয়েছে, বাবু বাবু, ঘুম থেকে উঠেছে। অ্যাকচুয়ালি দ্য হোল অফ দিস থিং ওয়াজ এ ড্রিম। যে ড্রিম, সতীশ পরে লিখছে, এই ঘুমটা, এই নিদ্রাটা আমি জীবনে চলছিল। সেই কবিতাটা আছে না, কত কালো আমি নিদ ও গাইল আবো মুঝে কোনো কাজে, বিদ্যাপতির যে কবিতা, অ্যাকচুয়ালি জীবনের নিদ্রায় আমরা শুয়ে আছি, নিদ্রা থেকে উঠছি না। আমরা মনে করছি না যে আমাদের মন, আমাদের কর্ম, আমাদের হৃদয়, এভরিথিং ইজ বিং মনিটর্ড বাই দ্য পাওয়ার অফ দি অলমাইটি, যে কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাকশন ধরে রাখছে, এবং এই জীবনেই আমরা যা ফেরত পাওয়ার, যা পাওয়ার, তাই কিন্তু আমরা পেয়ে যাব। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে, সঙ্গে সুজা। জয়ের পথে সঙ্গে সুজা, জয়ের পথে সঙ্গে সুজা। চলে এসেছি বিরতির পর। আজকে আমাদের 430তম এপিসোড, এবং আজকে আমার অতিথি অনুক্তা ঘোষাল, মডেল, অ্যাঙ্কার, পোয়েট, এভরিথিং। যারা শোনেনি প্রথম দিয়ে তাদের জন্য বললাম। অনুক্তা, তোমাকে এবার একটা কথা বল, তোমাকে তো অ্যাকচুয়ালি লোকে মডেল হিসেবে ইচ্ছে, তো মডেলিং করেছো, তোমার পাবলিক ফেসটা কিন্তু মডেল। আমি বলি যে ফ্যামিলি লাইফ যদি ভালো থাকে তাহলে প্রফেশনাল লাইফও অনেক ভালো হয় আর কি। সো পার্সোনাল লাইফ যদি একটু শেয়ার করো, ইট হেল্পস টু ক্রিয়েট কানেক্ট উইথ অডিয়েন্স। তুমি যদিও বলেছো মা বাবার কথা, একটু মা বাবা হাজবেন্ডের কথা আরেকবার যদি করো, বিকজ এই সেগমেন্ট আমার এইটাই। আমার কাছে, এবং আমি প্রত্যেককে বলি একটা কথা, যে আমার কাছে যেরকম সেরকম যেন সবার কাছেই তাই হয়। আমরা একটা সমাজে বাস করি, সমাজে অনেক মানুষকে নিয়ে আমরা বাস করি, যেহেতু এক একজনের এক এক রকম মতামত অবশ্যই থাকবে, কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে আমার বাবা মা এবং আমার হাজবেন্ড কি ভাবছে, তার বাইরে কিন্তু না।
হ্যাঁ আছে, আমার কাছে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ড, যেহেতু তারাও আমার আরেক বাবা মা, এবং এটা মুখে বলার জন্য না, তারা দুজনে কিন্তু আমার বাবা মার মতোই, মানে তারাও আমাকে লাইফে ঠিক ততটাই ভালোবাসা, ততটাই গাইডেন্স, ততটাই বাবা কি আশ্রয়। করতেন? হ্যাঁ, বাবা কি করতেন? বাবার বিজনেস। আচ্ছা, হ্যাঁ, আমি একটাই মেয়ে এবং আপনার একটাই আমার সন্তান? হাজবেন্ডও ছেলে, একটাই ছেলে, দিদি রয়েছে, দিদি ডক্টর, দিদি জামাইবাবু দুজনেই ডক্টর। হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ডেরও বিজনেস, মানে ওদেরও ফ্যামিলি আচ্ছা, বিজনেস। ফ্যামিলি। ওনারাও হচ্ছে বনেদি বাড়ি, মানে ওনার বর্ধমানের দিকে থাকেন, এবং আমাদের বাড়িতে 500 বছরের দুর্গাপুজো হয়। আচ্ছা, মানে শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। তো এই যে কয়েকটা মানুষ আমার কাছে জীবনে গুরুত্বপূর্ণ, তারা, আমি কখনো তাদেরকে হার্ট করছি কিনা, মতামত ভিন্ন হতে পারে, সেটাকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার। একদম এই জিনিসটাতে না আমরা সবাই কি হয়, হতে পারে, কিন্তু মনান্তর যেন না হয়। একদমই। আমি তাকে বিশ্বাস করাবো যে তুমি যেটা ভাবছো সেটা নয়, কিন্তু তার সঙ্গে কিন্তু বিবাদে জড়িয়ে পড়বো না, তাহলে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আমি কিন্তু একটা কথা বলি, স্টুডেন্টদের একটা কথা বলি, জিজ্ঞেস করি তোমরা কি ভগবান দেখেছো? তো বেশিরভাগ উত্তর হচ্ছে না। আমি কিন্তু দেখেছি। তবে আমি বলে তো আমি কিন্তু মনির হোসেন দেখেছি। আই ফিল, মানে আই সিনসিয়ারলি বিলিভ যে ভগবান যে তোমার ব্লেস করতে পারে, যার একটা ঈশ্বরিক ক্ষমতা আছে। তো আমরা বলি যে Sachin Tendulkar is the god of cricket. Saurabh Ganguly outdrive is the মানে first there is God and there is, তো God is someone যে যারা আমাদের খুব ব্লেস করতে পারে। সুতরাং আমি বলি যে নিজের মা বাবার মতো ভগবান দেখো, কারণ নিজের মা বাবা তোমাকে নিজের চেয়েও বেশি আশীর্বাদ করে এবং নিজের চেয়ে বেশি প্রে করে। সো ইটস লাইক দ্যাট। সো দ্যাট এবার আসি তোমার কিন্তু এইসব কাজ তোমার এই যে মডেলিং, অ্যাঙ্কারিং, যেগুলো তুমি বলেছো আর কি, অ্যাঙ্কারিং, এগুলো তো তোমার রেডিও প্রেজেন্টার, এগুলো তোমার কাজ, পোয়েট। এবার তোমার হবি কি? মানে আমরা যাই করি, যত এনজয় করি, যাই প্যাশন থাকুক, আমরা কিন্তু হবি পার্সি করে যখন সেটা থেকে আমরা মানে একদম দ্যাটস দ্য মি টাইম, মানে সেইটা কি? আমার দুটো বিষয় বলি, একটা হচ্ছে খুব মজার, এই হবিটা যেই জিজ্ঞেস করলে, একটা তো কবিতা লেখা, কারণ কবিতার হচ্ছে আমার কাছে একটা খোলা জানলার মতো, যেখান দিয়ে আমি অক্সিজেন নিতে পারি। আমার সারা দিন কেটে গেল, আমি বাড়িতে এলাম, এসে আমি দুটো লাইন হলেও আমি কিন্তু সেটা লিখি, আমার ডায়েরিতে লিখে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে। আর একটা মজার হবি আছে, সেটা হচ্ছে বিভিন্ন মানুষের সাথে কথা বলা, তাদের সাথে মিট করা, হিউম্যান সাইকোলজি বোঝা যে কোন মানুষটা কিরকম। কারণ আমি একরকম, তুমি একরকম, আরেকজন ডিফারেন্ট। তো এখানে আমার একটা ইন্টারেস্ট কাজ করে যে কত ধরনের মানুষ হয়, তাদের কত রকমের ভাবনা হয়। এবং বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের ভিতরে, আমরা যেহেতু সবাই, আমরা তো ঈশ্বর নই, ভালো মন্দ সবটুকুই থাকে মানুষের মধ্যে, কারোর পার্সেন্টেজ বেশি, কারোর পার্সেন্টেজ কম, ভাবনা, চিন্তাধারা, মতবাদ সবকিছু আলাদা। আমি প্রতিটা মানুষের সাথে মেশার পর তাদের কাছ থেকে যেটা ভালো জিনিস, সেটাকে আমি ফিল্টার করে নিয়ে নিতে পারি। এক্সেলেন্ট। আর একটা জিনিস তোমায় অ্যাড করে দিই, যে এই ইনফ্যাক্ট এই প্রোগ্রামটা চালাই সেই এতে যে প্রত্যেকটা মানুষের কিছু একটা অসম্ভব ক্ষমতা আছে, কিছু একটা ক্রিয়েশন আছে, এবং সেটাকে বার করে আনা, মানে কোনো একটা টক্সিক এনভায়রনমেন্ট, আমি বলি লেটস নট টক অফ দ্য নেগেটিভ থিংস, যে এর সম্বন্ধে আমরা তো সবচেয়ে ভালো হচ্ছে পিএনপিসি সমালোচনা। আমরা বললাম যে না, ওনার ভালোটা নিয়ে খারাপ মতো ভালো তো আছে, তো ভালোটা, সো দ্যাট হেল্পস। এবার আসছি যে দেখো তুমি যে কাজটা করো, মানে এই যে মডেলিং, মডেলিংটা বেসিক্যালি ইট উইদার্স অ্যাওয়ে উইথ এজ, মানে দি মানে ইন্টেন্সিটি অর দ্য ডিমেনশন আর কি। তো হোয়াট ইউ think that you are going to do 10 years from now or 5 years from now, মানে where do you want to see yourself? আমি তোমার এতে এখনো এটা দেখিনি, তোমার অভিনয় দেখিনি। আমি I haven't wrote যে তুমি কি অভিনয় করেছো? হ্যাঁ, অভিনয় করেছি, কিন্তু আমি ততক্ষণ নিজেকে কোনো রকম ভাবে সেই জায়গাটাতে আমি বসাই না যতক্ষণ না আমি সেখানে পরিপক্কভাবে সেখানে প্রতিষ্ঠিত হচ্ছি। আমি ততক্ষণ লিখি না। So want to see yourself 5 years from now? মডেলিং, হ্যাঁ, মডেলিং এর কয়েকটা শাখা রয়েছে। আমরা সবাই তো উপর ভাই মডেলিং মানে একটা ড্রেস পরে র্যাম্পে হাঁটছি। র্যাম্প মডেলিং রয়েছে, প্রোডাক্ট মডেলিং রয়েছে, টিভিসি রয়েছে, এটা অ্যাডভার্টাইজমেন্ট। খুব স্বাভাবিক বিষয়, যেটা যে প্রফেশন যেটা ডিমান্ড করে। যদি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার ডিমান্ড করে কোনো জায়গায় যে একটা প্রফেশন, সেখানে অটোমোবাইল ইঞ্জিনিয়ার লাগবে, তার এই স্কিল দরকার, সেখানে নিশ্চয়ই গিয়ে একটা মডেল ফিট হয়ে যাবে না। তো মডেলিং প্রফেশনের জন্য কিন্তু ডিমান্ডিং যে জিনিসগুলো, তার মধ্যে হচ্ছে ইউ মাস্ট হ্যাভ আ গুড ফিগার, গুড অ্যাপিয়ারেন্স, যাকে লম্বা, কম বয়স, যাকে একটা প্রোডাক্ট পরালে বা যার মধ্যে দিয়ে সেটা শোকেস করলে আমজনতার ভালো লাগবে। এটা খুব সিম্পল কথা। এই কথাটাকে নিয়ে কোনো বডি শেম করা, হ্যানা ত্যানা কিচ্ছু না।
র্যাম্প মডেলিং এর দিকে যদি যাই, এটা হচ্ছে একদম ক্রাইটেরিয়া যে একটা পোশাক তাকে পরালে বা একটা প্রোডাক্ট তার উপর অ্যাপ্লাই করলে তাকে যেন ভালো লাগে, তাই দেখে প্রোডাক্টটার বিক্রি বাড়বে, মার্কেটিং বাড়বে, সেলস বাড়বে, হোয়াটএভার। আমি যখন ছোট ছিলাম তখন তো অবশ্যই র্যাম্প মডেলিং করেছি, প্রোডাক্ট মডেলিং করেছি। আমার এখনো তো বিরাট কিছু বড় হয়নি, এখন আমি এখন যেটা বেশি করি সেটা হচ্ছে টিভিসি অ্যাডভার্টাইজমেন্ট। কারণ এটাকে মেনে নিতে হবে যে আস্তে আস্তে যখন বয়সটা বাড়তে থাকবে তোমাকে নিজের কিন্তু কাজের মধ্যে থাকতে হবে, কিন্তু কাজের ডাইমেনশনটা চেঞ্জ হবে, ধরনটা চেঞ্জ হবে। এবং টিভিসি এবং অ্যাডভার্টাইজমেন্টে খুব ভালো যেটা সেটা হচ্ছে অভিনয় থাকে, একটা স্টোরি থাকে, একটা গল্প থাকে, একটা পরিবার থাকে, একটা সিন থাকে, সেই দৃশ্যটা মানুষকে আকর্ষণ করে। তো নিজেকে আমার মনে হয় যাওয়ার কি ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই আমি থিয়েটার করতাম এবং আবারও নতুন করে শুরু করছি। অভিনয় তো অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে। এখন অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু আমি বেশি করি, তো ওটা একটা ভালো লাগার জায়গা। যে তুমি কবিতা লেখো, হ্যাঁ, দুটো লাইন কবিতা আমার দর্শকদের জন্য, যেটা তোমার লেখা কবিতা আবৃত্তি করে যদি শোনো। আমার এই কবিতাটার নাম হচ্ছে কথা। এটা আমার লেখা কবিতা। আমাদের গান ভেসে যায় চেনা পথে, আলো হয়ে জ্বলে প্রতিবেশীদের ঘরে। যারা যেতে চায় তারাই হয়তো জানে রাস্তা ফুরবে খই রেখাটার পরে। অভিযোগ দিলে শান্তি কিনেছি যত, সব মুছে গেছে চেনা আঘাতের টানে। মধ্যবিত্ত ব্যথায় পুড়েছে তবু, কত ভেজা চোখ রোদ্দুর খুঁজে আনে। হাতছাড়া গেছে পিছুটার নেই মোটে, এমন প্রেমিক অগণিত আমি চিনি। যারা ভুলে গেছে তারাই বলতে পারে অভ্যেস শুধু আত্মার কাছে ঋণী। জোট বেঁধে আসা শব্দের ভিড় ঠেলে একা স্থানু শুধু অতীতের হাতছানি। পৃথিবীর দেহ ছোট হয়ে গেলে কাল দিয়ে যাব প্রিয় কবিতার পাতাখানি। এক্সেলেন্ট, ভেরি ভেরি। আমরা না একদম প্রোগ্রাম সময় তো আসে না, সময় একদম শেষ দিকে চলে এসেছি। 2016 সালের 2 জুলাই আমি জয়ের পথে সঙ্গে সুজয় শুরু করি। আমার খুব বলতে ভালো লাগে, তাই জন্য অনেক সময় বলি যে প্রথম অতিথি ছিলেন, সেই বছরই সেটা হয়েছে, বন্ধন ব্যাংকের ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও চন্দ্রশেখর ঘোষ মহাশয়। অ্যান্ড দ্যাট ক্রিয়েটেড আ নয়েজ ইন কলকাতা অ্যান্ড অ্যারাউন্ড। বড় বড় হোর্ডিং, 9টা বড় বড় হোর্ডিং পোস্টার্স ছিল। নিজেকে প্রথমবার দেখি, কিন্তু প্রথম থেকে আমার প্লেজ ছিল টু দ্য সোসাইটি, টু সমাজের কাছে, যে আই উড বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। সো তোমার কি মনে হয় বাংলা যেরকম এগোচ্ছে সোনার বাংলা হবে? যেটা কোনো বিষয় যদি আমরা ভাবি না যে এটা তৈরি হবে, আর আমরা বাড়িতে বসে অনেকে ভাবি না যে এটা তৈরি হবে বা এটা তৈরি হতে পারে, এটা গঠিত হতে পারে, এটা না ওই ভেবে নেওয়ার মধ্যে রাখলে হবে না। আমি দূর থেকে দেখছি একটা জায়গায় একটা জমায়েত হচ্ছে বা একটা কিছু কথাবার্তা হচ্ছে কোনো বিষয় নিয়ে, একটা কোনো ভালো কিছুর পরিকল্পনা হচ্ছে, আমরা দূর থেকে বলছি ওটা কি হবে বা ওটা কি হবে না, সেটা না। আমরা যদি প্রত্যেকে এখন বাড়ি থেকে বেরিয়ে এই ভাবনাটাকে রূপায়িত করার, মানে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করি, তবে হবে, নইলে হবে না। আমাদের প্রত্যেককে সেখানে গিয়ে কিন্তু পা মেলাতে হবে, আমাদের প্রত্যেককে সেখানে গিয়ে যোগদান করতে হবে। ওই দূর থেকে ভাবলাম না এটা কি ওরা করতে পারবে, এটা ওরা করতে পারবে না, এটা আমরা করতে পারবো। এক্সেলেন্ট। যেটা বলেছি খুব সাইড দিয়ে খেলে চলে গেল। সময় ইজ নট কন্ডিউসিভ সোনার বাংলা হওয়ার উত্তর দেওয়ার জন্য, কিন্তু আমি এখনো বলবো আজকের এই যে প্রতিবাদ হয়েছে জাস্টিসের জন্য, দ্যাট হ্যাজ প্রুভড হোয়াট আই সে ইন এভরি এপিসোড টাইম অ্যান্ড এগেন, যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতানেত্রী করবেন না। সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা। যখন প্রথম থেকে বলতাম না, লোকে খানিকটা বোধহয় তির্যকের চোখে তাকাতো। আজকে যখন লক্ষ লক্ষ মানুষ একটা নিপীড়িত কন্যার জন্য, আমার কন্যা সম, তার জন্য যখন রাস্তায় নেমেছে, তখন মনে হচ্ছে বাংলা সোনার বাংলা হবেই, আজ কাল কিংবা পরশু কিন্তু হবে। চলে এসছি একদম শেষ প্রশ্নে। তুমি যদি আমার এপিসোডগুলো দেখো, প্রত্যেকটা এপিসোডে 7 রুলস অফ সাকসেস থাকে। এই 7 রুলস কিন্তু আমার করা না, এটা সাকসেসফুল লোকেদের, মনীষীদের 7 রুলসে কোলেক্ট করে করা, এবং কোনোটার কপি পেস্ট না। কিন্তু কেন করি, তার কারণ আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম, অ্যান্ড ইফ ইউ কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন, একটু ডেন্ট হবে। আমি বলে আজকে 8 বছর 8.5 বছর ধরে এই প্রোগ্রাম চলছে, কোটি কোটি মানুষ
হাই নিউজের চ্যানেল দিয়ে, যেটা সিটি কেবলে দেখা যায় সেটা থেকে দেখেছে। তারপরে তো আমাদের ইউটিউব, আমার ইউটিউব আছে, চ্যানেল আছে, হাই নিউজের ওটিটি আছে, সব জায়গায় দেখতে পাচ্ছে। আমি বলি 1% অফ দ্য পপুলেশনও যদি এই প্রোগ্রাম দেখে ইন্সপায়ার্ড হয়ে থাকে, মাই জব ইজ ডান। এটা আমি প্যাশনে করতে এসেছিলাম, এটা আমি প্রফেশনালি করতে আসিনি, এবং সেটা আমাকে পরিচিতি দিয়েছে, সমাজে আমি পরিচিত, সো আই এম ডান উইথ দ্যাট। টিম জয়ের পথে সঙ্গে সুজয় তার অতিথি নির্বাচন করে কিন্তু তার সাফল্যের নিরিখেই। তোমার এই যে কথাটা যেটা আমি পড়ে শোনালাম, দ্যাট টাচড মি, এবং আই কলড ইউ আপ অ্যান্ড সেড যে তুমি আসতে চাও, অ্যান্ড দ্য ভেরি নেক্সট উইক আই কল। আমার শেষ প্রশ্ন, তুমি জানো আমার ইনিশিয়ালি আমার দর্শকটার বহুলাংশই, মানে মেজরিটি অফ দ্য দর্শক আমার ছাত্রছাত্রীরা ছিল, তার কারণ 16 বছর আমি টেকনো ইন্ডিয়ায় রয়েছি। ইনফ্যাক্ট যখন শুরু করেছিলাম তখনই 8 বছর হয়েছিল, এবং আই কাম ফ্রম সাউথ পয়েন্ট, যাদবপুর, ক্যালকাটা, সারা বিশ্ব ঘুরেছি। সো আই হ্যাড এ হিউজ মানে ক্লায়েন্টেল আর কি, যার ভিউয়ারশিপ। আমার ভিউয়ারদের জন্য তোমার অ্যাডভাইস ফর সাকসেস, তোমার শেষ প্রশ্ন। যেটা আমি প্রতি মুহূর্তে, প্রতিদিন যেটা মেনে চলি, বা জীবনের সঙ্গে যে কথাটা ওতপ্রোতভাবে জড়িয়ে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস আর আত্মবিশ্বাস। জীবনে যখনই পড়ে যাওয়ার পর যতই চোট লাগুক, ওঠার মতো আত্মবিশ্বাসটুকু নিজের কাছে রাখতে হবে। কারণ আমাদের কেউ হারিয়ে দিতে পারে না, আমাদের হারাতে পারি আমরা নিজে। সেটা কবে? যখন আমরা নিজেরা নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। তাই আত্মবিশ্বাস হারাবো না, জীবনেও কখনো হারবো না। Excellent. So confidence, confidence and confidence. Ar boli na, the success is not how high you reach. Success is how many times you get back when you fail. চলে এসে একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা, স্যাটলিক অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র, পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল, ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা, সেলবেলা অ্যাডভার্টাইজিং, কেষ্ট শাহ, কারুকৃত অ্যাডভার্টাইজিং, হোর্ডিং, পোস্টার্স এন্ড ম্যানার্স দিয়ে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছে মুখে মুখে চালানো। এই পুজো আসছে, দেখবেন দ্য হোল সিটি উইল বি ফ্লাডেড উইথ হোর্ডিংস অ্যান্ড পোস্টার্স অফ জয়ের পথের সঙ্গে সুজয়। ধন্যবাদ দেব সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু। সুদীপ এবং সুশোভনের ডিরেক্টর্স অফ রেজনভিক গ্রুপ। ওরা প্রত্যেক সপ্তাহে যে ডিজিটাল প্রমোশনিং দেখেন, সেটা সুদীপ এবং সুশোভন করেন। প্রথম, মধ্য এবং শেষে যে গানটা শোনেন, সেই গানটা যে ডিরেক্টর অ্যান্ড কম্পোজার, তাকে ধন্যবাদ দেব, দেব সেন। প্রচুর ফিল্মের মিউজিক দিয়েছে দেব, এই কাজটা করে, এবং আমার 240তম এপিসোডে এসেছিল, আর গানটা অসম্ভব ভালো গেয়েছে। রাঘব চট্টোপাধ্যায়, তাকেও ধন্যবাদ দেবো, সে 315তম এপিসোডে এসেছিল। এবং ধন্যবাদ দেবো ডিরেক্টর্স অ্যান্ড ট্রাস্টি অফ সেবাব্রত স্কুল অফ নার্সিং, যারা অনেক দিন হলো আমাদের সাথে ছিলেন স্পন্সরার। আর ধন্যবাদ আপনাদের দর্শকদের, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমার এই শো দেখেন, আমাকে ইন্সপায়ার করেন। অনেকে আমার অফিসে আসেন, এসে ছবি তোলেন, অনেকে রাস্তায় দেখে বলেন। সো দ্যাট গিভস মি দ্য কিক টু পুশ অ্যাহেড। আমি বলছি জয়ের পথে সঙ্গে সুজয় কবে শেষ করবো, তার আই হ্যাভেন্ট ডিসাইডেড। আই ডু নট নো ওয়েন আই উইল শেয়ার। সময়ের মতো হয়তো সবের শেষ হবে, কিন্তু অ্যাট দি সেম টাইম এখনো সেই সময় আসেনি। চলে যাওয়ার আগে বলে যাব একটা মোটিভেশনাল শায়রি, বলতে ভীষণ ভালো লাগে, হিন্দিতে বলি, আর এই শায়রিটা আমার ভীষণ ভীষণ প্রিয়। বলছে, गिरना भी अच्छा होता है, गिरना भी अच्छा होता है, औकात का पता चलता है। गिरना भी अच्छा होता है, औकात का पता चलता है। बढ़ते हैं हाथ जब उठाने को, बढ़ते हैं हाथ जब उठाने को, अपनों का पता चलता है, अपनों का पता चलता है। मैंने तो झूठों को अक्सर मुस्कुराते हुए देखा है, मैंने झूठों को अक्सर मुस्कुराता हुआ देखा है। सीख रहा हूं अब भी इंसानों के पढ़ने के हुनर, सीख रहा हूं अब भी इंसानों का पढ़ने के हुनर। सुना है चेहरे पे, सुना है चेहरे पे, किताबों से ज्यादा लिखा होता है, किताबों से ज्यादा लिखा होता है, किताबों से ज्यादा लिखा होता है। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। জয়ের পথে সঙ্গে